আমাকে যদি এরকম কেউ ফোনে হুমকি দিত আমি অভিযোগও করতাম না। একটা এমপি একটা এমএলএকে ভয় দেখানোর সাহস কে কোথা থেকে পাচ্ছে? এত বড় সাহস কাদের আছে? এমপি এমএলএদের আস্তানায় যখন এরা থাকে তাদেরকে ভয় দেখাবে আমি বিশ্বাস করি না। এই মুখ্যমন্ত্রী তো প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর চলে গেছিলেন ভবানীপুর থানায় ক্রিমিনালদের ছাড়াতে, কাজেই উনি এটা বলতেই পারেন এবং উনি এটা মেনেও নিলেন যে ভিডিওটা সত্যি। বর্তমানে রাজনীতির জায়েন্ট সিং একটা চর্চিত নাম এবং একের পর এক তথ্য বেরোচ্ছে জায়েন্ট সিংয়ের নামে। এবং আজ আমরা পৌঁছে গেছি এখানকার প্রাক্তন বিধায়ক, যিনি 2001 সাল থেকে 2011 সাল এবং 2016 থেকে 2021 সাল পর্যন্ত বিধায়ক ছিলেন, অর্থাৎ বাম নেতা মানস মুখার্জির কথা বলছি। আপনি ভাইরাল ভিডিওগুলো দেখছেন জায়েন্ট সিংয়ের, মনে হচ্ছে যে এগুলো কি আপনি আগে থেকে জানতেন যে এরকম হচ্ছে বা হয়েছে বলে? কারণ আপনি 15 বছর ধরে এখানকারই বিধায়ক ছিলেন। জোর জুলুম চালায়, মানুষের উপর অত্যাচার করে, যে কোনো সময় যে কোনো বাড়িতে হামলা করে, এগুলো শুনতাম। কিন্তু এই যে মধ্যযুগীয় বর্বরতা যা দেখছি, এটা কিছুটা ভাবনার বাইরেই ছিল। কিন্তু এটা বুঝতাম যে ওই ক্লাবকে ঘিরে প্রচুর অসামাজিক কাজ হয়, প্রচুর অবৈধ কাজ হয়, প্রচুর নোংরামি হয়, এটা বুঝতাম। তবে এদের দাপট মূলত শুরু হয়েছে 18 সালের শেষ দিকে এবং 19 সালের গোড়ায়, এবং এই দাপটটা ধীরে 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 ব্যাপক আকার নিয়েছে। আমরা বহুবার পুলিশকে বলেওছি এটা দাপট বন্ধ করুন, এই জিনিস বন্ধ করুন। শুধু তো ওই আরিয়াদহ তালতলা ক্লাব না, আরও বহু ক্লাব আছে যাকে কেন্দ্র করে এই ধরনের অসামাজিক কার্যকলাপ হয়। এবং এটা মূলত ঘটেছে 2011 সালে। সব ক্লাবগুলো তো দখল করার প্রবণতা থেকে দখল করা হলো, কোথাও মুখ্যমন্ত্রীর ছবি, কোথাও এমএলএ এমপির ছবি দিয়ে ক্লাব হলো। তার ফলে ক্লাবগুলির মধ্যেকার যে একটা ক্লাব মানে কি, সকলে মিলে একসঙ্গে থাকবো, সব ভাবনার লোক থাকবে, সবাই মিলে আনন্দ করবে, একটু মুক্ত মনে কথা বলবে, খেলাধুলা হবে, সেই খেলাধুলা নিজেদেরকে আনন্দ দেবে, এইটাই তো মূলত ক্লাব। কিন্তু পরবর্তীকালে দেখলাম এই ক্লাবের এই ধরনের কোনো ভূমিকা নেই। বেশিরভাগ ক্লাবেরই এখন এই ধরনের কোনো ভূমিকা নেই। সরকারি টাকা পেয়ে বিভিন্ন ক্লাব তারা বাড়ি বানিয়ে, ক্লাব ঘর বানিয়েছে, বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে, এটাতে ভাড়া দিচ্ছে, তাতে ভাড়া দিচ্ছে, কিন্তু খেলাধুলার কোনো অগ্রগতি হচ্ছে না। বরং খেলাধুলার অগ্রগতি যে ক্লাবগুলোতে হয়, আমাদের এখানে 4-5টা ডিস্ট্রিক্ট ক্লাব আছে, তাদের ডেভেলপমেন্টের জন্য সরকার কোনো সাহায্য করে না। তাদের তো 20-25 হাজার টাকা সাহায্য করলে হয় না, কারণ এখন কোনো ফুটবলার, কোনো ক্রিকেটার পয়সা ছাড়া খেলতে চায় না। আগে খেলতো, আগে সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, এরা সব খেলতো। এখন যারা আছে তারা খেলে না। সেই পরিবেশটা প্র্যাকটিক্যালি আমাদের কামারহাটি পৌরাঞ্চলে নষ্ট হয়েছে। এবং আরিয়াদহ দক্ষিণেশ্বর তার সামনেই একটা ভালো খেলার মাঠ, সেখানে কোনো কোচিং ক্যাম্প হয় না। আমি যদি বুঝতাম যে এরা একটা কোচিং ক্যাম্প চালাচ্ছে, আমি যদি বুঝতাম এরা একটা টিম করেছে, আইএফএ নার্সারি টিম, তাহলেও বুঝতাম যে একটা ক্লাব চলছে। কিন্তু আগে এই ক্লাবটা যখন ছিল, একটা বেড়ার ঘর, উপরে টালির ছাউনি, তখন কিন্তু সেখানকার ছেলেমেয়েরা খেলাধুলা করতো, টুর্নামেন্টে খেলতে যেত। এটা আজকে 19-20 সাল, 18-19 পর বন্ধ হয়ে গেছে। মানসবাবু, আপনি জায়েন্ট সিংকে ভয় পেতেন? কারণ আপনি বলতে পারেন, কারণ রিসেন্টলি শোনা যাচ্ছে মদন মিত্র তিনি বলছেন যে আমি জায়েন্ট সিংকে ভয় পাই, এবং তিনি হচ্ছেন কামারহাটির বিধায়ক এবং শাসক দলেরই। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সৌগত রায়, যিনি এখানকার সাংসদ রয়েছেন, তিনিও বলছেন আমার কাছে হুমকি আসছে। মানে শাসক দলের নেতা মন্ত্রীরা যেখানে হুমকি পাচ্ছে, ভয় পাচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন? আমি কোনোদিনই ভয় পাইনি। আমাদের এখানে 66-67 সালে খুব বড় বড় ক্রিমিনালদের দেখেছি আমরা, তারা এইসব করতো না। তারা বিভিন্ন ঘটনা ঘটাতো, কিন্তু এই ধরনের নারকীয় ঘটনা ঘটাতো না। আমি সেদিনও ভয় পাইনি, যখন এমএলএ ছিলাম তখনও ভয় পাই না, এখন এমএলএ নেই তাতেও ভয় পাই না।
কারণ রক্ষাকর্তা তো মানুষ, সেই মানুষের সঙ্গে যদি সম্পর্ক থাকে, মানুষের যদি আদরের লোক হই, মানুষের যদি আপনার লোক হই, তাহলে মানুষই বাঁচাবে। কে কোন মস্তান কি বলল, কে কোন, আমি তো, আমাকে যদি এরকম কেউ ফোনে হুমকি দিত আমি অভিযোগও করতাম না, এটা কোনো অভিযোগেরই কারণ হতে পারে না। আর আমি বুঝতেই পারছি না যে একটা এমপি একটা এমএলএকে ভয় দেখানোর সাহস কে কোথা থেকে পাচ্ছে, এত বড় সাহস কাদের আছে? এমপি এমএলএদের আস্তানায় যখন এরা থাকে তাদেরকে ভয় দেখাবে, আমি বিশ্বাস করি না। তাহলেও আমি চাই যারা এরা যেন আক্রমণের মুখে না পড়ে, এবং তবে আমার নিজের আক্রমণের ভয় নেই। আমি জানি কামারহাটি পৌর এলাকার মানুষ বুক দিয়ে আমাকে আঁকলাবে যদি ঘটনা ঘটে। মানসবাবু, আপনি যেটা বললেন যে একজন এমপি এমএলএ যদি ভয় পান তাহলে মানুষের কি হবে, এটা কি সম্ভব নয় যে জয়ন্ত সিং কোনো একজন প্রভাবশালী নেতার দ্বারাই এটা করাচ্ছে? না হলে একজন শাসক দলের নেতা, মন্ত্রী, সাংসদকে ভয় দেখানো, হুমকি দেওয়া যায়? প্রথমত আমি এটা বিশ্বাস করি না। দ্বিতীয়ত পুলিশের খুঁজে বার করা দরকার যে কে বা কারা ফোন করেছিল। আজকালকার মডার্ন টেকনোলজিতে স্টেট পুলিশ পারে, স্টেট পুলিশের থেকেও আরও বেশি পারে হচ্ছে কলকাতা পুলিশ, এবং তার সঙ্গে আরও অনেক বেশি প্রফেশনাল ইউনিট আছে যারা অনায়াসে খুঁজে বার করতে পারে। তাদের খুঁজে বার করতে 1.5-2 ঘন্টা টাইম লাগে। এটা যদি খুঁজে বার করতে না পারে তাহলে কেন খুঁজে বার করতে পারলো না সেটাও খুঁজে দেখা দরকার। মুখ্যমন্ত্রী এই যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যে এই ভিডিওগুলো পুরনো ভিডিও, 2021 সালের ভিডিও, এটা বর্তমানের রাজনীতিকে নষ্ট করার জন্য প্রকাশ করা হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী কি মেনে নিলেন যে এই ভিডিওর সত্যতা রয়েছে? এবং এই ভিডিও যদি সত্যতা থাকে এতদিন কেন ব্যবস্থা নেওয়া হলো না? প্রথম কথা হচ্ছে যে উনি জানেন যে আমাদের ভোট লুটের কাজে এদের লাগে। পৌরসভায়, কর্পোরেশনে, কখনো কখনো বিধানসভায় ওইভাবে হয়তো ভোট লুট হয় না, কিন্তু কায়দা করে বিরোধী দলের এজেন্টদের আটকে দেওয়া, কায়দা করে বিরোধী দলের এজেন্টদের ভয় দেখানো, এসব তো হয়। কাজেই তাদের যারা ভোটে যেতেন তারা তো এদেরকে প্রশ্রয় দেবেনই। এবং এই মুখ্যমন্ত্রী তো প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর চলে গেছিলেন ভবানীপুর থানায় ক্রিমিনালদের ছাড়াতে। কাজেই উনি এটা বলতেই পারেন, এবং উনি এটা মেনেও নিলেন যে ভিডিওটা সত্যি। কিন্তু মেনে নিয়ে এই সমাজবিরোধীদের হাতকে শক্তিশালী করার জন্য বললেন যে এই ভিডিওটা আমাদের এই উপনির্বাচনে আমাদের ডিস্টার্ব করার জন্য, আমাদের ভোট কেটে নেওয়ার জন্য করা হলো। এটা মুখ্যমন্ত্রী তো প্রকাশ্যে স্বীকারই করে নিচ্ছেন, এর দ্বারাই ওনার পার্টি শক্তিশালী হয়। শাসক দল বারবার অভিযোগ করছে এই যে গণপিটুনি আমরা রাজ্য জুড়ে দেখতে পাচ্ছি, অনেক জায়গায় দেখতে পাচ্ছি, সেটা নাকি শুরু হয়েছে বাম থেকে, বাম আমল থেকে এই গণপিটুনি, গণধর্ষণ এইগুলো শুরু হয়েছে, আর তারপরে পরপর আরও ঘটেই চলেছে। তাই যদি হতো 34 বছর বামফ্রন্টকে মানুষ সরকারে বসাতো না। উনি একটা উদাহরণ দিন না এই গণপিটুনির ঘটনা। আমি একটা প্রশ্ন করতে চাই পাল্টা মুখ্যমন্ত্রীকে, যে নির্বাচনে জেতার, এবার পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর হঠাৎ করে এই গণপিটুনি, হঠাৎ করে চোপড়ার ঘটনা, হঠাৎ করে সন্দেশখালির ঘটনা, হঠাৎ করে আরিয়াদহের ঘটনা কেন সামনে এলো? এবং তার বিরুদ্ধে উনি তো পুলিশকে বলতে পারতেন, পুলিশ যদি মনে করে গণপিটুনি ঠেকাবে, পুলিশ ঠেকাতে পারতো না? আমাদের জেলায় হয়েছে, উত্তর 24 পরগনায় ঠেকাতে পারতো না শুরুতেই? তো আগে তো আমরা দেখেছি কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, এবং আমি মনে করি আমাদের রাজ্যের পুলিশের এবং কলকাতা পুলিশের সেই এফিসিয়েন্সি আছে যে এই ধরনের কাজ মুহূর্তের মধ্যে তারা স্তব্ধ করে দিতে পারে। কিন্তু যদি উপর থেকে সিগন্যাল পায় যে এটাকে স্তব্ধ করো, কঠোর হাতে মোকাবিলা করো, দল মত কিচ্ছু দেখো না, সেটা তো উনি করেননি। সেটা করেননি বলেই আজকে এই জিনিস বাড়ছে। আজও ঠিক আছে, আমি যদি ধরেও নেই ওনার এই যে অসত্য কথা, যে অসত্য ভাষণ উনি দিচ্ছেন সেটা সঠিক, তাহলে মানুষ তো ওনাকে সরকারে এনেছিল আমরা কিছু খারাপ কাজ করেছি বলে। তাহলে সেই খারাপ কাজটার দৃষ্টান্ত নিয়ে উনি তার অপদার্থতাকে আড়াল করবেন? কাজে এটা উনি ঠিক বলছেন না।
জয়ন্ত সিং, আপনি 2001 থেকে 2011 সাল পর্যন্ত বিধায়ক, তারপর 2016 থেকে 2021 সাল পর্যন্ত বিধায়ক, 15 বছর বিধায়ক ছিলেন। জয়ন্ত সিংয়ের এখন বর্তমানে একটা বাড়ির খোঁজ পাওয়া গেছে, যেটা একদম সাদা প্রাসাদ বলা যেতে পারে। এ সম্পর্কে আপনি জানতেন? এবং আরও একটা গভীর অভিযোগ উঠছে যে পুকুর নাকি অধিকাংশ পুকুর বুঝিয়ে ওই বাড়ি তৈরি করা হয়েছে। আপনি জানতেন না এগুলো? একটা বাড়ি হচ্ছে আমি শুনেছিলাম, কিন্তু ওই বাড়িটা আমি প্রকাশ্যে দেখার সুযোগ পাইনি, আমার খুব একটা আগ্রহ ছিল না। কিন্তু এখন দেখে তো আমি খুবই উদ্বিগ্ন যে এত বাড়ি, এত বড় অট্টালিকা, এটা সকলেরই আছে। এর আগে যেমন ওই নন্দীগ্রামের যে তৃণমূলের যিনি নেতা ছিলেন তার এরকম বাড়ি বেরিয়েছে, আরও অনেকের এসব বাড়ি বেরিয়েছে। আপনি এখানে যান না, আমাদের কাউন্সিলরদের বাড়ি দেখুন না, আমাদের অন্যান্য রাজনৈতিক নেতাদের বাড়ি দেখুন না, তাহলেই বুঝতে পারবেন। এই যে বাড়ি হচ্ছে, এই বাড়িটা কালকে আমি শুনলাম যে পৌরসভা বলেছে যে এ বাড়ির প্ল্যান পাস হয়নি, এই বাড়ির জমির মিউটেশন নেই। তাহলে এত দিন ধরে একটা বাড়ি হলো এবং সেই বাড়িতে জলের লাইনও ঢুকলো, সেই বাড়িতে ইলেকট্রিকের কাজ হচ্ছে, সিএসসির লাইনও এসে যাবে। তাহলে পৌরসভা কী করছিল? পৌরসভা যদি সাধারণ একজন নিম্নবিত্ত 3 ইঞ্চি বাড়তি কাজ করে, তাহলে পৌরসভার নোটিশ চলে যায় এবং পৌরসভার নোটিশ গিয়ে সেই বাড়ি ভাঙার নির্দেশ দেয়। তাহলে পৌরসভা কি চোখ বুঝেছিল? চোখ বুঝে তো থাকতেই হবে। কামারহাটির লাস্ট নির্বাচনে 22 সালে পৌরসভার নির্বাচনে 8 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এই 3টে ওয়ার্ডে এরাই তো ভোট লুট করেছে, এই বাহিনীই তো ভোট লুট করেছে, ভোট লুট করে ওদের কাউন্সিলরদের জিতিয়েছে। কামারহাটি পৌরসভার 23 সালের এমপ্লয়িজ কোঅপারেটিভের নির্বাচনে এই বাহিনীই তো ভোট লুট করে ওদেরকে জিতিয়েছে। কাজেই তাদের ব্যাপারে তো চোখ বন্ধ করে থাকতেই হবে, ওটা তো না দেখার ভান করতেই হবে। আপনি কয়েকজন কাউন্সিলরের নাম বললেন তাদের বাড়ি বিশাল বিশাল হয়ে গেছে। তৃণমূলে থাকলে এরকম প্রাসাদ বানানো সম্ভব? সেই জন্য প্রাসাদ বানানোর জন্যই তো তৃণমূলে আসে। তৃণমূল করছে কেন? তৃণমূল করছে তো পয়সা উপার্জনের জন্য। আমাদের এক একজন কাউন্সিলরের কাছে যান, যে ওয়ার্ডগুলোতে আমাদের কাউন্সিলররা ছিল তাদের দেখে আসুন। এই কদিন আগে একটা চ্যানেলে দেখিয়েছে যে একজন কাউন্সিলর সে নির্বিবাদে বলছে যে আমি তার বাড়ি মাকে গিয়ে 2 লাখ টাকা দিয়ে এসছে একজন ব্যবসায়ী, এবং মা সেই টাকাটা গুনে নিচ্ছেন এবং গুনে নেওয়ার পর কাউন্সিলরের সঙ্গে ফোনে কনফার্ম করছেন যে ওরা দিয়ে গেছে টাকাটা। তারপরে সেটা যখন জানাজানি হলো তখন কাউন্সিলর বলছেন ওটা তো আমি আমার জন্য নেইনি, ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য নেই। আরে ব্লাড ডোনেশন ক্যাম্প তো আমরাও অর্গানাইজ করি, ক টাকা লাগে? ব্লাড ব্যাংক কিছু টাকা দেয় আর তার সঙ্গে কিছু টাকা যোগ করলেই তো ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায়। এখন এদের যে কিছু অনুষ্ঠান করা মানেই টাকা উপার্জন করাই তো ব্যাপার। শুনলাম আমরা মানস মুখার্জির কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।